থেকে, খালেদা জিয়ার পক্ষ থেকে এই ধানের শীষ আমি আমাদের প্রার্থীদের হাতে তুলে দিলাম। নির্বাচিত সরকার ছাড়া ভালো চলে না দেশ, পদ্মা তিস্তা বাঁচাতে ধানের শীষে ভোট চাইলেন মির্জা ফখরুল। জামায়াতকে ষড়যন্ত্র না করার আহ্বান। ফ্যাসিস্ট আমলের মতো নির্বাচন হলে চরম দুর্ভোগে পড়বে জাতি, বলছে জামায়াত। ভোটে সমান সুযোগ দাবি, অন্যায় করলে পার পাবে না প্রশাসন। শেখ হাসিনার মামলার রায় ঘিরে চ্যালেঞ্জ দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। বিশৃঙ্খলার চেষ্টা হলে মোকাবেলায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী, সবার সহযোগিতা চাইলেন আইজিপি। এবং জটিলতার অবসান, লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণে মার্কস লাইনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রথম ধাপের ব্যয় ৬,৭০০ কোটি টাকা। বাংলা সময়ের সঙ্গে আছে আমি আলিশা ইসলাম। নির্বাচিত সরকার ছাড়া দেশ ভালো চলে না, এমন মন্তব্য করে পদ্মা ও তিস্তা বাঁচাতে ধানের শীষকে জয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিল্লিতে বসে শেখ হাসিনার নির্দেশে জ্বালাও পোড়াও দেশের মানুষ তা হতে দেবে না বলেও জানান তিনি। নির্বাচনে অংশ না নিলে জামায়াতের অস্তিত্ব থাকবে না উল্লেখ করে দলটিকে ষড়যন্ত্র না করার আহ্বান জানান মির্জা ফখরুল। বাঁচাও পদ্মা বাঁচাও দেশ সহ নানা স্লোগানে মুখর চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ। প্লাকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির জনসমাবেশে ঢল নামে নেতাকর্মীর। রাজশাহী বিভাগের বিভিন্ন আসনে ধানের শীষ মনোনীত প্রার্থীরা আসেন সমাবেশে। শনিবার দুপুরে সমাবেশ মঞ্চে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশ ভালো চলে না, আদায় করা যায় না পানির ন্যায্য হিস্সা। পদ্মা ও তিস্তা বাঁচাতে ধানের শীষকে জয়ী করার আহ্বান জানান মির্জা ফখরুল। 2026 সালে যে সরকার আসবে, সেই সরকার যদি শক্তিশালী না হয়, জনগণের শক্তি নিয়ে যদি না দাঁড়াতে পারে, তাহলে এই পদ্মার পানিতে আমরা আরো ক্ষতিগ্রস্ত হব। দিল্লিতে বসে জ্বালাও পোড়ায়ের নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ তা হতে দেবে না। নির্বাচনে অংশ না নিলে জামাতের অস্তিত্ব থাকবে না উল্লেখ করে দলটিকে ষড়যন্ত্র না করার আহ্বান জানান মির্জা ফখরুল। এইটা মনে করুন না, বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না, কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না। আপনারা ভালো হয়ে যান, ভালো হয়ে যান। এর আগে চাঁপাইনবাবগঞ্জের রেয়াইচর এলাকায় মহানন্দা নদীর উপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ ইস্যুতে প্রতিবেশী দেশ ভারতকে দাদাগিরি বন্ধ করতে হবে। এখানকার আপনার পুরো পানির হিস্সা, আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ট্রেডের যেটা ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাই। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা। এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছা করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। এদিন সকালে রাজশাহীর গোদাগাড়ীর ফাজিলপুরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব। শাতিলা শারমিন, সময় সংবাদ। এবারে নির্বাচন ফ্যাসিস্ট আমলের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে খুলনা ডুমুরিয়ায় জামায়াতের নির্বাচনী মোটর শোভাযাত্রার আগে এক পথসভায় এই মন্তব্য করেন তিনি। নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। বলেন, সকল প্রার্থীকে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। প্রশাসনের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, অন্যায় করলে কারো পালানোর পথ থাকবে না। নির্বাচনে কালো টাকার প্রভাব বন্ধের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, যারা শত কোটি টাকা খরচ করে নমিনেশন নিচ্ছে তারা নির্বাচিত হলে দুর্নীতি বাড়বে। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন
ভোটারদের জন্য ভয়ভীতি কালো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করা না হয়, প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে। ডুমুরিয়া, ফুলতলা, খুলনা, পটিয়াঘাটা, ডাকো প্রত্যেকটি জায়গার ওসিরা নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন। শেখ হাসিনার মামলার রায় ঘিরে চ্যালেঞ্জ দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। পটুয়াখালীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশৃঙ্খলার চেষ্টা হলে মোকাবেলায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। আর খুলনায় এক অনুষ্ঠানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা চেয়েছেন আইজিপি। জুলাই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে শেখ হাসিনা সহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত 3 জনের মামলার রায়ের দিন ঘোষণা ঘিরে সম্প্রতি দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেয়া হয় বেশ কিছু যানবাহনে আগুন, ঘটানো হয় ককটেল বিস্ফোরণও। পরে 17 নভেম্বর রায় ঘোষণার দিন ঠিক করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শনিবার দুপুরে পটুয়াখালীতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, এই রায় ঘিরে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই। 17 তারিখে রায় ঘোষণা করা হবে, এটা তো কনফার্ম। সে আপনাদের কোর্টে থেকে জানিয়ে দিয়েছে। এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং আমাদের যার যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারবো এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হবে না, এখানে কোনো ধরনের চ্যালেঞ্জ। এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা চেয়েছেন আইজিপি। যেসব বাধা বিপত্তি আছে, বিশৃঙ্খলা আছে, অপরাধ আছে, সন্ত্রাসের প্রকোপ আছে, আমার বিশ্বাস সমাজের প্রতিটা লোক, কোনো লোকই চায় না। এবং যেহেতু সবাই নির্বাচনের ব্যাপারে উদ্গ্রীব, প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা সেই বিশ্বাস আছে যে সমাজের প্রত্যেকে এবং সমাজের একটা সবচেয়ে সচেতন অংশ আপনারা, আপনাদের কাছ থেকে আমরা অনেক খবর পাই। আমার বিশ্বাস আমাদের হাতে যে 2 মাস আছে আমরা অবশ্যই পারবো। নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, সুষ্ঠু ও সুন্দরভাবে এবারের ভোট সম্পন্ন হবে বলেও মন্তব্য করেন আইজিপি। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। আগামীতে যে নির্বাচিত রাজনৈতিক দল সরকারে আসবে তারাই ভোলার গ্যাসের সমাধান করবে বলে জানালেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে বরিশালে নির্মাণাধীন সার কারখানার গোডাউন ও বিসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। বিগত সরকারের সময়ে যারা বিসিকে প্লট নিয়েও প্রতিষ্ঠান গড়ে তোলেনি, সেগুলো বাতিলের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে প্লট বরাদ্দের বিষয়ে পরিকল্পনা নেয়ার কথাও জানান উপদেষ্টা। এবং মাঝারি ধরনের উদ্যোক্তা, বিদ্যুতের সমস্যা আছে, এখানে একটা ট্রান্সফরমার ঠিক করার প্রশ্ন যেটা নিয়ে আমরা আলোচনা করছি। পানির সমস্যা আছে এখানে। আগামী রাজনৈতিক সরকার যারা নির্বাচিত হয়ে আসবেন ফেব্রুয়ারির শুরুতে, তাদের উপরে নির্ভর করতে হবে। আগামী নির্বাচনের ব্যালট মুদ্রণের জন্য কাগজ প্রস্তুত করছে রাঙামাটির কর্ণফুলী পেপার মিল। এজন্য কারখানায় বেড়েছে কর্মচাঞ্চল্য। নির্বাচন কমিশনের 914 মেট্রিক টন রঙিন কাগজের চাহিদার বিপরীতে এরই মধ্যে সরবরাহ করা হয়েছে 178 মেট্রিক টন। হেফাজত সবুজের পাঠানো তথ্য রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। পাল্প থেকে মন্ড, সেই মন্ড থেকে কয়েক ধাপে তৈরি হয় কাগজের রোল। পরে মেশিনের মাধ্যমে রোল কেটে করা হচ্ছে প্যাকেটজাত। নির্বাচন কমিশনের জন্য কাগজ তৈরি করছে রাঙামাটির কর্ণফুলী পেপার মিল, যা ব্যবহার হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট মুদ্রণে। কারখানা কর্তৃপক্ষ বলছে, ব্যালট পেপার মুদ্রণের জন্য রঙিন কাগজের চাহিদা দিয়েছে কমিশন, যার মধ্যে রয়েছে সবুজ, গোলাপি, হালকা হলুদ ও নীলচে রঙের কাগজ। এ কারণে কর্মব্যস্ত হয়ে উঠেছে কারখানাটি। প্রতিষ্ঠানটির আয় বেড়েছে প্রায় 11 কোটি টাকা। নির্বাচনের কাগজের অর্ডার পাইছে, এজন্য মেশিন এখন ভালো চলতেছে। এটা ব্যালট পেপারের কাগজ, সামনে যে নির্বাচন হবে ওই নির্বাচনের কাগজ বানাইতেছি আমরা। মাস 2 মাস পরে আবার চালু হবে, আবার কিছু প্রোডাকশন হবে, আবার এইভাবে চলে। কিন্তু নির্বাচন অবস্থা এখন যে মাল ডেলিভারি চলতেছে মোটামুটি ভালোই আছে। তবে কাঁচামালের পর্যাপ্ত মজুদ না থাকায় একবারে সব কাগজ সরবরাহ করা যাচ্ছে না বলে জানায় কর্তৃপক্ষ। এই পর্যন্ত যে পরিমাণ র মেটেরিয়াল মজুদ আছে প্রায় 500 টনের উপরে, শুধুমাত্র রঙিন এবং ব্রাউন কাগজ বানানো হলো। পাইপলাইনে আরো কাগজ এখানে
যোগ হবে। মোটামুটি আমাদের প্রস্তুতি নিয়ে আমরা সন্তুষ্ট। কর্তৃপক্ষের তথ্য মতে নির্বাচন কমিশনের 914 মেট্রিক টন রঙিন কাগজের চাহিদার বিপরীতে এরই মধ্যে 178 মেট্রিক টন সরবরাহ করেছে কর্ণফুলী পেপার মিল। বাকি কাগজ ধাপে ধাপে জানুয়ারির মধ্যে সরবরাহ করা হবে। সময় সংবাদ, রাঙামাটি। প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন সেভাবেই নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে গণসংযোগে এ কথা বলেন তিনি। বিভিন্ন ইসলামী দলের জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে নতুন কিছু নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। প্রধান উপদেষ্টা যা বলেছে সেইভাবে নির্বাচন হবে এবং বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত। জামাত এবং অন্য ইসলামিক দলরা এটা আগের থেকে বলছে, এটা নতুন কিছু না, তো এটা তো ওদের আগের কথা। কিন্তু এখন তো এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান, সে তো যা যা চেয়েছিল সেটাই করেছে। পাবলিক তো নির্বাচন চায়, আর কিছু চায় আমার তো মনে হয়। এবং তার মধ্যে যে গণভোট আসে ইলেকশনের ডে নির্বাচন, তাতে ক্ষতি কি? পাবলিক যা বলে তাই হবে। বাগেরহাটে ভৈরব নদীর পাড়ে বাঁধ না থাকায় এলাকাবাসীর দুর্ভোগ ছিল দীর্ঘদিনের। অবশেষে তাদের পাশে দাঁড়ালো জামায়াতে ইসলামী। সকালে সদরের ভৈরব নদীর পাড়ে বাগদিয়া গ্রামে বাঁধ নির্মাণ করে দেন দলটির শতাধিক কর্মী। এতে নদীর ভাঙন কমার পাশাপাশি জোয়ারের পানির দুর্ভোগ কমার আশা স্থানীয়দের। নদীটির ভাঙনে বহু পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ সহ নানা স্থাপনা ঝুঁকিতে ছিল। এর আগে পানিঘাট ও চাপাতলা এলাকার 3 কিলোমিটার বাঁধ নির্মাণ করে দেয় জামায়াত। এখান থেকে স্কুল মাদ্রাসায় যেতে পারতাম না, অনেক অসুবিধা হতো। এখন ইনশাআল্লাহ ভালো হবে, এখান থেকে রাস্তা ঠিক হয়ে যাচ্ছে। যতদূর সম্ভব এনরা সার্বিক দেওয়ার চেষ্টা করতেছেন। আগে একদিন শতাধিক লোক কাজ করে গেছেন, আজকে আবার 100-র মতো লোক আইছেন। মানুষের চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেখানে সরকারি সহযোগিতা পাওয়া প্রয়োজন ছিল, যেটা তাৎক্ষণিকভাবে পাওয়া যাচ্ছে না। সেই সমস্ত জায়গায় আমরা স্বেচ্ছায় আমাদের কর্মী বাহিনী নিয়ে ফি সাবিলিল্লাহ একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আগামীতেও আমরা এভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ। সব জটিলতার অবসান ঘটিয়ে পতেঙ্গার লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইনের সঙ্গে 30 বছরের চুক্তি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রথম পর্যায়ে 50 একর জায়গায় টার্মিনাল তৈরি এবং অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনে 850 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে বিশ্বখ্যাত শিপিং প্রতিষ্ঠানটি। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার পর থেকেই দখল বেদখলে আলোচিত ছিল চট্টগ্রাম নগরীর কর্ণফুলী নদীর তীরবর্তী এই লালদিয়ার চর। বন্দরের খুব কাছে অবস্থান হয় দীর্ঘদিন ধরে চেষ্টা চলছিল স্বতন্ত্র কন্টেনার টার্মিনাল তৈরি করার। সব জটিলতা কাটিয়ে টার্মিনাল নির্মাণের জন্য মার্কস লাইনের সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র। নিজেরা এটা বিওটি ভিত্তিতে করবে এবং এখানে প্রায় 850 মিলিয়ন মার্কিন ডলার তারা বিনিয়োগ করবে। সারা বিশ্বে কন্টেনার বাণিজ্যের 40% হিস্সা যেমন এককভাবে মার্কস লাইনের, তেমনি বিভিন্ন দেশে অন্তত 60টি বন্দর এবং টার্মিনাল পরিচালনা করছে মার্কস লাইনের অঙ্গ প্রতিষ্ঠান এপি মোলার। দে আর এক্সপার্ট কন্টেনার লাইনে, সব মডার্ন সিস্টেম এগুলো অপারেট করবে এবং ওদের আউটপুট হবে বেশি। ওরা দেখা যাবে সিঙ্গাপুরের মতো প্রতি মিনিটে একটা করে কন্টেনার লোড এন্ড অফলোড করতেছে। 3টি জাহাজ বেরোনোর জেটির সমন্বয়ে টার্মিনাল নির্মাণের পাশাপাশি কন্টেনার রাখতে চট্টগ্রাম বন্দরের কাছে কমপক্ষে 50 একর জায়গার চাহিদা জানিয়েছে মার্কস লাইন। বহিনঙ্গর হয়ে চট্টগ্রাম বন্দরে আসা যাওয়া করা পণ্যবাহী জাহাজ এবং ওয়েল ট্যাঙ্কারগুলোকে 6টি বিপজ্জনক বাঁক পাড়ি দিতে হয়। কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে লালদিয়ার চরে যে টার্মিনাল হবে সে সংকট এড়ানো যাবে, আর তাতে লাভবান হবে লালদিয়ার চরের টার্মিনাল। নাব্য সংকটের জটিলতা না থাকায় যে কোনো গভীরতার জাহাজ প্রবেশের সুযোগ থাকবে লালদিয়া টার্মিনালে। আমরা যেটা চাই সেটা হলো যে টার্মিনাল যে চার্জগুলো, সেই চার্জগুলো যেন একটু সহনীয় পর্যায়ে হয়। বাইরের লোকজন এসে যদি আমার কস্ট অফ ডুইং বিজনেস অথবা কস্ট কমাতে পারে, আমি অবশ্যই স্বাগতম জানাবো। পরিকল্পনা অনুযায়ী নির্মাণ কাজ শেষে 2030 সালের মধ্যে চালু হবে লালদিয়ার চরের এপি মোলার টার্মিনাল। কমল দে,
সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরো থাকছে। নিষেধাজ্ঞা শেষে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে নেই ইলিশের দেখা। ধরা পড়ছে 3 থেকে 15 কেজি ওজনের পাঙ্গাস। ঘাটে 500 থেকে 600 টাকা কেজি দরে বিক্রি। ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে 20 জন আহত হয়েছেন। সকালে সরাইল শাহজাদাপুর দেওরা গ্রামের মাগুরহাটি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় জমি নিয়ে স্থানীয় দানা মিয়া ও শিপন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে উভয় পক্ষের লোকজন টেটা বল্লম সহ দেশীয় অস্ত্র দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া এবং বাড়িঘরে হামলায় পুরো গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোলা সদরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয় এলাকাবাসীর উপর গুলি চালিয়েছে বালু দস্যুরা। এতে 3 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে 5 জন। পুলিশ জানায় সকাল থেকে মেঘনার সরকারি বালু মহলের বাইরে ভবানীপুর চর এলাকা থেকে একটি ড্রেজারে বালু উত্তোলন করা হচ্ছিল। তীরের কাছ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় শতাধিক এলাকাবাসী প্রতিবাদ করতে গেলে বালুদস্যুরা তাদের উপর হামলা চালায়। এ সময় তাদের ছোড়া গুলিতে 3 জন গুলিবিদ্ধ সহ 5 জন আহত হয়। এদের মধ্যে 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা বাধা দিলাম, এই যে আপনারা এই জায়গায় বালু কাটতেন না, আপনারা আপনাদের জায়গায় কাটতেন। 6 জন ফাটাইছে অস্ত্রমস্ত্র লইয়া, এরা হাতারি গুলি চালাইছে। বালু কাটার পক্ষ থেকে তাদের প্রতি সররা গুলি নিক্ষেপ করে। তদন্ত অব্যাহত আছে। এই ঘটনার সংক্রান্তে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। সদরের কালা গ্রামে জমি লিজ নেয়াকে কেন্দ্র করে জিয়ারুল ইসলাম ও হুমায়ুন বিশ্বাসী সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে সকালে জিয়ারুলের সমর্থক প্রবাসী মাহাবুল হোসেন বাড়ি ফেরার পথে হুমায়ুনের লোকজন এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বান্দরবানে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন এক পর্যটক। স্থানীয়রা জানান ঢাকার ডেমরা থেকে 11 জনের পর্যটক দল থানচি উপজেলায় ঘুরতে আসেন। শুক্রবার বিকেলে নাফাখুম জলপ্রপাতে গোসলে নামার পর পানিতে সাঁতার কাটার সময় স্রোতে ডুবে যান ইকবাল হোসেন নামে এক পর্যটক। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী উদ্ধার কাজ শুরু করে, তবে এখনো পাওয়া যায়নি তাকে। নিখোঁজ পর্যটক রাজধানীর ডেমরা সারুলিয়া এলাকার বাসিন্দা। ঝিনাইদহের শৈলকুপায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। পৌর এলাকার ঝাউদিয়া গ্রামের ব্যবসায়ী আজাদ মৃধার 2 বছরের ছেলে আবরাম বাড়ির পাশে কুমার নদের তীরে খেলছিল। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবার। এক পর্যায়ে ভাসমান অবস্থায় কুমার নদ থেকে শিশুটিকে উদ্ধার করে তারা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গাজীপুরের কোনাবাড়িতে সিএনজি ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের আরও 3 জন। ভোরে বকুল মিয়া সপরিবারে গাজীপুর চৌরাস্তা থেকে সিএনজি নিয়ে কোনাবাড়ির দিকে যাচ্ছিলেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 22 মাইল নাওজোর হাইওয়ে থানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বকুল মিয়ার মৃত্যু হয়। আহত হয় তার পরিবারের আরও 3 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করা মিনি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় এই ঘটনা ঘটে। বাসের চালক জানান শুক্রবার রাতে সড়ক ও জনপথ বিভাগ কার্যালয়ের সামনে মিনি বাসটি পার্কিং করে চলে যান। সকালে স্থানীয়রা বাসটিতে আগুন জ্বলতে দেখে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের সিট ও জানালার কাঁচগুলো পুড়ে গেছে। অগ্নিকাণ্ডটি যান্ত্রিক ত্রুটির কারণে নাকি নাশকতা নিশ্চিত করতে পারেনি পুলিশ। পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। সকালে স্মৃতিস্তম্ভে আগুনের আলামত দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ব্যবহৃত পেট্রোল ও কাপড় উদ্ধার করে। রাতে কোনো এক সময় অগ্নি সংযোগ করা হয় বলে ধারণা পুলিশের। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
সুন্দরবনে নৌকা ডুবে পর্যটকের মৃত্যুর ঘটনায় বিভিন্ন রিসোর্টে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। দুপুরে পূর্ব সুন্দরবনের ঢাংমারি স্টেশনে ঘাগড়ামারি টহল ফাঁড়ি সংলগ্ন এলাকায় অভিযান শেষে পুলিশ জানায় ৮ নভেম্বর ম্যানগ্রোভ ভ্যালি রিসোর্টে রাত্রি যাপন করেছিলেন নিহত পাইলট রিয়ানা আফজাল। সেই রিসোর্টের কাগজপত্র যাচাই শেষে গঠন করা হয় তদন্ত কমিটি। এ সময় কিছু প্রতিষ্ঠানের মালিক বৈধ কাগজ দেখাতে পারেনি। আগামী ২ সপ্তাহের মধ্যে পর্যটক বহনকারী নৌযানে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম, দক্ষ চালক ও বৈধ কাগজপত্র না থাকলে রিসোর্ট ও নৌযান বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়। উপকূলে লবণ উৎপাদনের মৌসুম শুরু হলেও মাঠে নেই চাষি। প্রস্তুত হয়নি মাঠ, গর্তে পড়ে আছে শত শত মন অপরিশোধিত লবণ। চাষিদের দাবি, ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়া পর্যন্ত লবণ মাঠে নামবেন না তারা। বিসিকের আশা, শিগগিরই উৎপাদনে যাবেন চাষিরা। আর ন্যায্য মূল্যে নির্ধারণের ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন শিল্প সচিব। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সদর উপজেলার হায়দারপাড়া বটতলী এলাকা। গত বছর এ দিনে মাঠে লবণ উৎপাদনে ব্যস্ত ছিল চাষিরা। আর এবছর লবণ উৎপাদন তো দূরে থাক, এখনও মাঠ প্রস্তুত কিংবা মাঠেই নামেনি তারা। হায়দারপাড়া বটতলী গ্রামের লবণ চাষি সৈয়দ আলম গত বছর ২ একর জমিতে লবণ চাষ করে উৎপাদন করেন ৯৫০ মণ লবণ, কিন্তু লবণের ন্যায্য মূল্য না পাওয়ায় গুনতে হয়েছে ২.৫ লাখ টাকার লোকসান। শুধু সৈয়দ আলম নন, এখনও লবণ মাঠে নামেনি কক্সবাজার সদর, ঈদগাঁ, টেকনাফ, মহেশখালী, চকরিয়া ও পেকুয়ার চাষিরা। তাদের দাবি, লবণের ন্যায্য মূল্য নিশ্চিত এবং জমির লিজ মূল্য না কমালে মাঠে নামবেন না তারা। প্রায় ১০০০ মণ নুন আমাদের গাতের মধ্যে থাকি গেছে, আমরা বিক্রি করতে পারছি না। ৪ একর মাঠ করে ৩ লাখ টাকা লস দিছি। এখনও মাঠে মজুদ রয়েছে গত বছরে ৩,৪০,০০০ মেট্রিক টন লবণ। এখন শুধুমাত্র বাঁশখালীর সোনুয়া এবং কক্সবাজারের কুতুবদিয়া এলাকার চাষিরা মাঠে নেমেছেন। তবে শীঘ্রই লবণ উৎপাদনে মাঠে নামবেন চাষিরা, এমনটাই আশা বেসিকের। আশাবাদী যে চাষিরা মাঠে অচিরেই নেমে যাবে, যেসব এলাকা এখনো নামেনি। আর শিল্প মন্ত্রণালয়ের সচিব জানালেন, লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা সহ নানা সমস্যা নিরসনে কাজ করছেন তারা। উৎপাদনকারীরা ন্যায্য মূল্য পাচ্ছে না এবং তাদের ন্যায্য মূল্য কিভাবে পাওয়া যায় সেটার জন্য আমাদের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হয়েছে এবং বিভিন্ন স্টেক হোল্ডাররা, যারা মিলাররা, বিভিন্ন অ্যাসোসিয়েশনের সদস্যরা, তারা বিভিন্ন রকমের সাজেশন দিয়েছে। গত বছর ৬৯,০০০ একর জমিতে ৪১,০০০-এর বেশি চাষি লবণ উৎপাদনে নিয়োজিত ছিল। আর চলতি বছর লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬,১৮,০০০ মেট্রিক টন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নদীতে জাল ফেলে হতাশ ভোলার জেলেরা। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হলেও মেঘনা তেঁতুলিয়ায় নেই ইলিশের দেখা। তবে অন্যান্য মাছের সঙ্গে ধরা পড়ছে ৩ থেকে ১৫ কেজি ওজনের পাঙ্গাস। এতে কিছুটা স্বস্তি মিলেছে জেলেদের। নিয়মিত অভিযান পাঙ্গাসের উৎপাদন বাড়িয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে গত ২৫ অক্টোবর থেকে মেঘনায় জাল ফেলছেন জেলেরা। তবে তারা ঘাটে ফিরছেন অনেকটা খালি হাতে। এদিকে জেলেদের হতাশার মধ্যে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ধরা পড়ছে বড় আকারের পাঙ্গাস, যার ওজন ৩ থেকে ১৫ কেজি পর্যন্ত। ঘাটেই বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে। জেলেরা বলছেন, ইলিশের আয় হচ্ছে পাঙ্গাসেই। অভিযানের পরতনে নদীতে কোনো মাছ হয় না, ইলিশ মাছ জানলে জায়গা গেছি ৩টা পাঙ্গাস বেচছি। ইলিশ মাছ কমছে দেখে পাঙ্গাস ২ একটু পাই। গত বছরের তুলনায় এবছর পাঙ্গাস উত্তোলন ভালো, মোটামুটি জেলেরা চলতে পারে, আমরাও চলতে পারি। নিয়মিত অভিযানের কারণে ইলিশের সঙ্গে পাঙ্গাসের উৎপাদন বাড়ছে বলে জানায় মৎস্য বিভাগ। এটাই খুবই স্বাভাবিক এবং প্রতি বছর এটাই হয়ে থাকে। জেলেরা এখন যেহেতু ইলিশ কম পাচ্ছে, তারা তাদের যে ইলিশ না পাওয়ার কারণে তাদের যে লোকসানটা, সেই পাঙ্গাসের মাধ্যমে তারা তুলে নিতে পারবে। মৎস্য বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ভোলায় ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,৮০,০০০ মেট্রিক টন। প্রথম ৫ মাসে ইলিশ ধরা পড়েছে ৬১,০০০ মেট্রিক টন। সময় সংবাদ, ভোলা। বাংলা সময় শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
নির্বাচিত সরকার ছাড়া ভালো চলে না দেশ, পদ্মা তিস্তা বাঁচাতে ধানের শীষে ভোট চাইলেন মির্জা ফখরুল। জামায়াতকে ষড়যন্ত্র না করার আহ্বান। ফ্যাসিস্ট আমলের মতো নির্বাচন হলে চরম দুর্ভোগে পড়বে জাতি, বলছে জামায়াত। ভোটে সমান সুযোগ দাবি, অন্যায় করলে পার পাবে না প্রশাসন। এবং শেখ হাসিনার মামলার রায় ঘিরে চ্যালেঞ্জ দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। বিশৃঙ্খলার চেষ্টা হলে মোকাবেলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, সবার সহযোগিতা চাইলেন আইজিপি। এ ছিল বাংলা সময়। এরপর সন্ধ্যা সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আলিশা, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।